আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি সংকট না কাটলেও গ্রাহকদের ভোগান্তি কিছুটা কমেছে। আগের চেয়ে কিছুটা কম সময়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। লাইনে দাঁড়ানোর ভোগান্তিতে বেগ পেতে হচ্ছে অফিসগামী নগরবাসীর। আর রাইড শেয়ার চালকরা পড়েছেন বেশ বিপাকে। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, তেল নিয়ে কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পাওয়া গেছে। তামজিদ সুমনের রিপোর্ট। এপ্রিলে জ্বালানি মূল্য বাড়ছে না কিংবা তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক আছে, সরকারের এমন বক্তব্যেও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ পরিস্থিতি। পেট্রোল পাম্পগুলোর একই চিত্র। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা, তবে অপেক্ষার সময়টা একটু কমেছে। কদিনের তুলনায় বুধবার কম সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করেছেন গ্রাহকরা। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে তেলটা পাইলাম, বুঝছেন, আমার একটু ভালো লাগছে, পাইছি। তো আমাদের দেশে তো তেল অকটেন উৎপাদন হয়, কেন এটা কি সিন্ডিকেট কোনো, নাকি সরকার কোনো কিছু করতে পারছে না, মেনটেনেন্স করতে পারছে না, বুঝতে। আজও রেশনিং করে তেল দিচ্ছে পাম্পগুলো। সর্বোচ্চ 600 টাকার তেল পাচ্ছেন বাইক চালকরা, আর গাড়ি ভেদে 20 লিটার পর্যন্ত দেয়া হচ্ছে তেল। ধরেন অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, একটু সময় ব্যয় হচ্ছে। আমার তো পাঠাও ওভার চালাই, তো আমার প্রতিদিন নেওয়ার লাগে, তাই আমার ওই হয়তো 4 লিটার প্রতিদিনই খরচ হয়ে যায়। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা, আজকে তাও 2 ঘন্টা পাইলাম। পাম্প কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিকের তুলনায় চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহ নেই ডিপোতে। আজকে 9000 লিটার তেল আসছে, এটা আমার বিক্রি করতে করতে হয়তো বড় জোর আপনার 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8টা বা 8:30 বা 9টা। বুধবার জ্বালানি নিয়ে সুখবর দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কাজাখস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেলের প্রস্তাব পাওয়া গেছে বলে জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। প্রস্তাবটা পেয়েছি, এখন সেটা তো এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারবো না। এবং তারা যত চাহিদা আমাদের থাকবে সে পরিমাণে কি সরবরাহ করতে পারবে এরকম আশ্বাস? না, এটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রস্তাব পেয়েছি আর কি আমরা। সেটা কি রকম? তবে প্রস্তাবগুলোর প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয় রয়েছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, দেশটি 1 লাখ মেট্রিক টন তেল সরবরাহ করতে পারবে। ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। রাজবাড়ীতে রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। নেত্রকোনা জেলা সদর সহ সকল উপজেলায় জ্বালানি সংকট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রভাব পড়েছে জনজীবন ও পরিবহন খাতে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। পাশাপাশি শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ না থাকায় তা বন্ধ রাখতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক সংলগ্ন পাম্পগুলোতে সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চালকরা তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি করছেন। অনেক পাম্পে তেল নেই, সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। ইরান যুদ্ধের কারণে অতিরিক্ত দামে জ্বালানি তেল কেনায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি এবং আসছে 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা শেষে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা ভাবছে সরকার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ চলছে। বাজেটে নারী, শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভর্তুকি সহ সুযোগ সুবিধা বাড়ানো হবেও জানিয়ে তিনি জানান, বাজেট প্রণয়নের সর্বস্তরের মানুষের কথা ভাবা হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশে আস্থা সৃষ্টি করা জরুরি উল্লেখ করে মন্ত্রী বলেন, সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে।
যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। রাজধানীর হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত কয়েকদিনে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে অভিভাবকদের মাঝে। রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আজ হাম সংক্রমণ নিয়ে কত রোগী এসেছেন হাসপাতালে এবং চিকিৎসকরা কি বলছেন? আমি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রয়েছি। সেখানে এখন পর্যন্ত ৩ মাসে ১৩৮ রোগী আক্রান্ত রোগী ভর্তি ছিল। তার মধ্যে ৮২ রোগী ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন। ৫৬ জন এখনও ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে প্রথমে জ্বর, তারপরে কাশি, সেই সংক্রান্ত থেকে ৩-৪ দিন পর যে পরিবার এখানে আসছে, তাই সেই সব রোগীরাই মূলত বেশি ভুক্তভোগী। কারণ এই যে ৩-৪ দিনের যে একটি ধাপ শিশুদের, সেটি অনেকটাই নিউমোনিয়ার রূপ নিয়েছে। তো এই হাসপাতালে গত ৭ দিনে ৩জন রোগী মারা গেছে। তো রোগীরা আসছে কারণ তারা অনেকেই পরিবারের অভিভাবকরা বলছেন যে আসলে এটি হাম কিনা বা বসন্ত কিনা, সাধারণ জ্বর কিনা, সেটি দেখার জন্য বাংলাদেশ শিশু হাসপাতালে রোগীরা আসছে। তো স্বজনরা বলছেন, অভিভাবকরা বলছেন যে মূলত তারাও একটু ঘাবড়ে আছেন। দূর দূরান্ত থেকে তারা আসছেন এই সংক্রান্ত বিষয়ে, যে এলাকাগুলোতে চিকিৎসা সেটি তারা না পেয়েই মূলত এই হাসপাতালে ছুটে এসেছেন। ৫৬ জন ইতিমধ্যে চিকিৎসা নিচ্ছেন, তারা সিভিয়ার পর্যায়ে রয়েছে। তো নিউমোনিয়া সংক্রান্ত যে শিশুদের ভর্তি মূলত এই হাসপাতালে করা হচ্ছে। তবে যারা মূলত হাম পরীক্ষা যারা করেছেন তাদের অর্ধেক অর্থাৎ ৫০% কিন্তু হাম রোগী নয়। তারা এখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে তারা বাড়ি ফিরে গেছেন। তো এই হাসপাতাল জুড়ে এছাড়া সেই মহাখালীর হাসপাতাল রয়েছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল, সেখানেও কিন্তু ব্যাপক রোগীর চাপ রয়েছে। এখানেও গত ২৪ ঘন্টায় কিন্তু ১৪ জন রোগী ভর্তি করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদের ভর্তি করা হয়েছে, যাদের বয়স ৬ মাস থেকে ৯ মাস। এই ধরনের রোগীর সংখ্যাই কিন্তু এখন অনেকটাই বেশি। তো চিকিৎসা শাস্ত্রে যেটি বলা হয় যে ৯ মাসের পরেই মূলত হামের যে টিকা সেটি প্রদান করা হয়। তবে সেটি অনেকটাই ভঙ্গ করে যে ৬ মাস থেকে ৯ মাসের বাচ্চারা যে আক্রান্ত হচ্ছে, সেটি নিয়ে সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে এই সংক্রান্ত রোগীদের তারা টিকা বা ভ্যাকসিন তারা প্রদান করবেন কিনা, সেটি নিয়েও তারা আলোচনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে এপ্রিলে ফেনী ও ঝিনাইদহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ সংক্রান্ত এক বৈঠক শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রী জানান ১৮০ দিনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে বৈঠকে আলোচনা হয়েছে। ২০,০০০ কিলোমিটার খাল খনন করা সরকারের লক্ষ্য জানিয়ে মন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা আছে, সেগুলো কাটিয়েই লক্ষ্য পূরণ করা হবে। খাল, নদী, জলাশয় যেন কেউ দখল করতে না পারে সেই নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। ঝড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পীরের বাজার সহ আশপাশের এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। আকস্মিক এই ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে হঠাৎ শুরু হওয়া কয়েক মিনিটের এই ঝড়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ির চাল উড়ে যায় এবং উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। স্থানীয়রা জানায়, ঝড়ের পর থেকে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহ করছে। দেশের বাজারে বেড়েছে সোনার দাম। তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ থেকে ৩,২৭৬ টাকা বেড়ে ২,৪৪,৭০০ টাকা থেকে ২,৪৭,৯৬৭ টাকায় দাঁড়িয়েছে। বাজুসের তালিকা অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২,৪৭,৯৬৭ টাকা এবং ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২,৩৬,৭৪১ টাকা। আর ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২,০২,৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গয়নার মূল্য প্রতি ভরি ১,৬৫,৭৭৯ টাকা।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।